মেঘে ঢাকা তারার জীবন। এই ছবিটি কালার এবং ব্ল্যাক এন্ড হোয়াইট দুটোতেই হয়েছে, মানে দুটোরই সংমিশ্রণ আছে। 28 মিনিটের ছবি এবং এটা একটি ছোট ছেলেকে নিয়ে, যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে সমরিক রয়েছে আমাদের সঙ্গে এবং তার স্কুলে না যাওয়া, এই সমস্যাটা কিন্তু আমরা প্রায় ফেস করি যে বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে, স্কুলে যেতে চাইছে না, কেন? এবং সেই কেনর খোঁজেই ডিপ এবং শেষমেশ বোধহয় সেই কেনর খোঁজটা পাওয়া যায়, কিন্তু কি সেটা আমি ওরকমভাবে রিভিউ লেখা বা ইয়েতে বিশ্বাস করি না। আমি মনে করি না যে গল্পটা বলে দেওয়া রিভিউ, আমি মনে করি যে অনুভূতিটাই হচ্ছে আসল। তাই জন্য আমি আমাদের যে পরিচালক রয়েছেন সুভাষ লংমার্চ, তাকে বলবো যে আপনি যদি এই ছবিটা কেন করেছেন, কি আপনার অনুভূতি এবং কি মেসেজ আপনি দিতে চেয়েছেন সেটা যদি একটু সংক্ষেপে বলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিনেমাটার নাম টি। এটি সাধারণভাবে একটা বাচ্চা ছেলে, 6-7 বছরের একটি বাচ্চা ছেলে, তার নাম গোপাল। তার একটা দৈনন্দিন জীবনের গল্প, খুব সহজ সরলভাবে একটা গ্রামীণ জীবনে তার গল্প এগিয়ে চলে। সে গোপাল তার মাসির সঙ্গে থাকে গ্রামে, মাসির বাড়ি। আমরা জানি না তার বাবা কোথায়, মা কোথায়, আমরা জানি না। মাসির সঙ্গে থাকে, মিশো রয়েছেন, দিদি রয়েছেন মাসির বাড়িতে, এবং তার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ, জানার প্রতি তার প্রবল আগ্রহ। কিন্তু আমরা সিনেমাটা প্রথম থেকে দেখতে পাই গোপাল স্কুলে যায় না, সে বাড়িতে পড়াশোনা করে, তার দিদি বা তার মাসি তাকে পড়ায়। সে যে গ্রামের স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে সে লুকিয়ে লুকিয়ে যায়, লুকিয়ে লুকিয়ে সে পড়া দেখে, এবং আবার সে গ্রামের বাচ্চাদের সঙ্গে বিকেলবেলা খেলাধুলা করে। এবং গ্রামেরই একজন বয়স্ক মানুষ, কুতুব দাদু, তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কুতুব দাদু তাকে প্রতিদিন বিকেলবেলা নানা রকমের গল্প বলে। এইভাবে গল্পটা এগোয় এবং ছবির শেষে গিয়ে এমন কিছু ঘটনা ঘটে যেখানে প্রথম দর্শক জানতে পারেন যে গোপাল কেন স্কুলে যায় না। সেটা ঠিকঠাক বলে দেওয়াটা হয়তো উচিত হবে না সিনেমাটা দেখলে। খালি আমি এটুকু বলতে পারি, আমাদের এই সিনেমাটা এনআরসির প্রেক্ষাপটে আমরা তৈরি করেছি, ঠিক আছে? এবং পুরো সিনেমাটা প্রথম থেকে যেটা কখনোই সেই প্রসঙ্গটা আসেনি, কিন্তু গল্প যত এগোয় আমরা বুঝতে পারি এনআরসির ভয়াবহতা কীভাবে গোপালের জীবনে প্রভাব ফেলেছে, এবং সেইভাবেই আমরা জানতে পারবো গোপাল কেন স্কুলে যায় না। এটাই হচ্ছে, যদি ছোট সিনেমা তত গল্প খুব বড় হয় না। সদস্যকে সেটা আগে জেনে নিই। হ্যালো, আমার নাম সমরিক দাস, আমি ক্লাস 3-তে পড়ি। আমি অভিনয় করেছি ক্লাস ডিতে, মুভি ডি, আমি মেইন ক্যারেক্টার হিসেবে। নমস্কার, আমি অভিনেতা রয়েছেন এবং আমি ওর ক্যারেক্টারটার সাথে ভীষণভাবে ইনভলভ ছিলাম এটাতে। তো আমি একটি চরিত্র করেছি, প্রধান চরিত্র। আপনারা দেখবেন, যদি ভালো লাগে আমি ধন্যবাদ পাই। নমস্কার। এবং সুভাষকে আমি বিশেষ করে একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ ভীষণ সিনসিয়ারলি কাজ করেছে এবং ওর সাথে কাজ করে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে এবং ভবিষ্যতে ওর সাথে কাজ করার অংশগ্রহণ রয়েছে ক্যামেরা নিয়ে। তো আমার খুবই ভালো লেগেছে, ভবিষ্যতে কাজ করার ইচ্ছে রইল। আমি আমার থেকে দিচ্ছি। নমস্কার, আমি মধুরা ভট্টাচার্য। আমি এই ডি ফিল্মটাতে যুক্ত এবং আমি গোপাল যে চরিত্র তার মায়ের অভিনয়টি করেছি। সকলকে বলবো ছবিটি দেখতে। ছবিটা খুব সুন্দর একটি মেসেজ আছে, সামাজিক মেসেজ,
যেটা আমাদের প্রত্যেককে সচেতন হওয়া উচিত যে বিষয়টাতে, সেই নিয়ে এই ছবিটা। আপনারা সকলে দেখবেন এবং আমি ধন্যবাদ জানাবো সুভাষদাকে এবং আমাদের এন্টায়ার ডি যে পরিবার তাদের প্রত্যেকের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। অংশমান রয়েছেন আমাদের ক্যামেরাতে, খুব ভালো একটি কাজ হয়েছে। আপনারা সকলে যদি ছবিটি দেখেন খুব ভালো লাগবে আমাদের। নমস্কার। নমস্কার, আমি শুভাশিস, আমি এই ছবিটির সহপরিচালক এবং এটির সাথে আমি এডিটিংটাও করেছি। এবং গত 3-4 বছর ধরে আমরা লকডাউন দেখেছি, আরও অনেক কিছুই সাথে আমরা এইটা বানাতে গিয়ে আমাদের মানে সম্মুখ পরিচয় হয়েছে। যাই হোক, তো আজকে আপনারা দেখুন এবং নেক্সট যা কিছু প্রশ্ন আছে বা যা কিছু আছে আপনারা বলুন। ধন্যবাদ। নমস্কার, আমি অংশুমান, এই ছবির একজন সিনেমাটোগ্রাফার। এছাড়াও আর্ট ডিরেকশন, পোস্ট প্রোডাকশন, এই জাতীয় বেশ কিছু কাজ আমি করেছি এই ছবিটাতে। আজকে কিছুক্ষণ বাদেই নন্দন 3-তে স্ক্রিনিং রয়েছে এবং আগামী 10 তারিখ শিশির মঞ্চে। আপনারা ছবিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। ডি নামটা মানে যা দেখার পরে বলে ভালো হয়, সেটাকে আমি বলবো না, আপনি গল্পের ইয়েটা ইউএসপিটা বলে দেবেন না। মানে যেহেতু এই বিষয়টা আর কি রয়েছে, তবে যারা একটু এই এনআরসি বা ওই সময় কিছু সঙ্গে পরিচিত, তারা হয়তো এতটা শোনার পরে হয়তো কিছুটা আন্দাজ করতে পারেন যে আমাদের সিনেমার নামে এনআরসি নামটার সাথে হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই একটা রাজনৈতিক একটা বাতাবরণ মনে হচ্ছে চলে আসছে, কারণ এনআরসি নামটা একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দল নামটা দিচ্ছিল, বলছিল একটা এইরকম একটা পজিশন হয়েছে আলাদা করছে। কিন্তু সেক্ষেত্রে কি আপনাদের এখানে কোনো চাপ পড়েছে সেই ছবির মধ্যে পলিটিক্যালি? না, কোনো রকম মানে অ্যাকচুয়ালি রাজনৈতিক কোনো পরিচিতির ছাপ পড়েনি। এবং দ্বিতীয়ত এনআরসি ঠিক কি বেঠিক, উচিত কি অনুচিত, সেই বিষয়টাই নয়। আমরা যেটা ধরতে চেয়েছি যে আমরা ধরুন এটা করোনার পূর্ববর্তী সময় যখন আমরা দেখছি এনআরসি বা সেই সম্পর্কে বিষয়টা অনেক পুরনো, মানে অনেক আগে থেকে ব্যাপারগুলো রয়েছে, কিন্তু ওই সময়টা ব্যাপারটা আরও বেশি করে মানুষের কাছে ছড়িয়ে পড়লো এবং আন্দোলন হচ্ছে, আমরা জানছি, আমরা মিডিয়ায় খবরে পড়ছি, দেখছি, টিভিতে, ফলে আমরাও ব্যাপারগুলো সম্পর্কে অনেক বেশি পরিচিত হচ্ছি আস্তে আস্তে। আগে তো অতটা পরিচিতি বা সেভাবে ভাবিনি। যাক, সেই সময় দাঁড়িয়ে আমরা যেটা এনআরসি সম্পর্কে জানতে পারছি, সেই সময় মানুষের যে সেই সময় আন্দোলনগুলো দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা জানতে পারছি যে যারা এই সিস্টেমটা ভুক্তভোগী হয়েছে তাদের কতখানি বিপর্যয়ের মধ্যে দিয়ে তাদের জীবন গেছে, জীবন কাটাতে হয়েছে এবং এখনো হচ্ছে, নির্দিষ্ট জায়গাকে উল্লেখ না করে, মানে একটা ইউনিভার্সাল ইন্ডিয়া। এবং আমরা এটা শুট করেছি উত্তর 24 পরগনার সন্দেশখালী অঞ্চলে। আমরা সেটা জানি, সেটা একটা নদী বেষ্টিত একটা জেলা, সন্দেশখালী অঞ্চলটা, জেলা বলবো না, ব্লক, উত্তর 24 পরগনা। এবং আমরা মূলত সেই নদী তীরবর্তী বিভিন্ন যে গ্রাম, সেখানে গিয়ে আমরা শ্যুট করেছি কলকাতা থেকে গিয়ে। এবং বুঝতেই পারছেন, এবং সেক্ষেত্রে আমাদের যেখানে যেতে হয়, যেখানে আমরা শ্যুট করেছি সন্দেশখালীর ন্যাজাক অঞ্চলের ওপারে যে কালীনগর দ্বীপ, সেখানে আমরা শ্যুট করেছি। এবং ফলে আমাদের তো সমস্ত কিছু সবাইকে, মানে আমাদের কাস্ট ক্রু শুধু নয়, আমাদের সমস্ত লাইট, ক্যামেরা, সমস্ত কিছুকে আমাদের নিয়ে গিয়ে তারপরে আবার সেই নদী নৌকো করে নদী পেরিয়ে গিয়ে সেই দ্বীপে গিয়ে আমরা 4 দিন থেকে আমরা শ্যুট করেছি আর কি। এবং আমরা সকলেই বুঝতেই পারছেন যে আমি কয়েক বছর ধরে কাজ করছি, সিনেমা তৈরি করছি। এটা আমার 3য় ছবি। এর আগে আমাদের 2য় ছবি স্বপ্নগাছ, সেটাও 2019 সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাতীয় যে ন্যাশনাল কম্পিটিশন সেকশন, সেখানে দেখানো হয়েছিল 2019 সালে। এবং তারপরে করোনা, লকডাউন, এই সমস্ত ফলে আমাদের সেভাবে কাজ করা হয়ে ওঠেনি। তারপরে দীর্ঘদিন পর আমরা আবার এই কাজটি করেছি। সুভাষিস নিশ্চয়ই বলবে, ও সেই ছবির সহপরিচালক ছিল এবং ও অনেক কাজ করে। আর আমাদের অংশুমান ও সিনেমাটোগ্রাফির কাজ করেছে, অন্যান্য কাজগুলো করেছে। আমাদের আরেকজন সিনেমাটোগ্রাফার, সে আজকে আসতে পারেনি, বা তার নাম সূর্য। সে এখন আমেরিকায় রয়েছে, ওখানে ফিল্ম নিয়ে পড়াশোনা করছে বছরখানেক হলো।
এবং আমাদের যারা অভিনেতা রয়েছেন, টয়দা তিনি একজন অভিনয় জগতে প্রতিষ্ঠিত, মধুরাদি রয়েছেন, তিনিও থিয়েটার গ্রুপে অভিনয় করেন। সমৃক একেবারেই সেভাবে কোনো অভিজ্ঞতা ছিল না, ওকে অনেকভাবে তৈরি করতে হয়েছে। এবং আমাদের আরও যারা কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তারা আমি ওই অঞ্চল থেকে আরও কয়েকজনকে যারা থিয়েটার অভিনয় করেন তাদের আমি যোগাযোগ করে তারা অভিনয় করেছিলেন এবং সম্পূর্ণ ভালোবেসে, এরা কেউ মানে কোনো রকম যা সম্পূর্ণ ভালোবাসা থেকেই আমার সঙ্গে সম্পর্ক বা সিনেমার প্রতি ভালোবাসা থেকে তারা কাজটা করেছে। আর আমার একটা পাশাপাশি আমার নিজের থিয়েটার গ্রুপ আছে, রামধনু থিয়েটার গ্রুপ, দমদম এয়ারপোর্টের ওখানে আমরা নিয়মিত থিয়েটার করি। আর বাকি কিছু চরিত্র যাদেরকে আমার থিয়েটার গ্রুপ থেকে তাদের যেরকম মনে হয়েছে তাদেরকে আমরা নিয়েছি। এবং অনেকটা মানে দূর আর কি, মানে আমাদের যদি যাওয়া হয় তাহলে ভাঙড় ছাড়িয়েও অনেকটা দূরে যাওয়ার পরে মানে ওই সন্দেশখালির কাছাকাছিও থাকে। এবং ওর সঙ্গে আমার একজন নাটকের পরিচিত রয়েছেন, তার সাথে যখন আমি যখন খুঁজছিলাম তখন অনেক বাচ্চা ছেলে আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং তাদের অনেকের সঙ্গে আমি কথা বলি, দেখা করি এবং তারপরে আবার ওর সঙ্গে কথা বলে আমার মনে হলো যে অনেক যেটা আমি চাইছি সেটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে আমি ওকে সিলেক্ট করি। হ্যাঁ, ও মানে কঠিন চরিত্র তো নয় এবং কম অ্যাটাচমেন্ট আমাদের হয়ে গেছিলো। আজও দুদিন বাদে থেকেও আমার জড়িয়ে ধরেছে, আমি থেকে জড়িয়ে ধরেছি। এই আন্ডারস্ট্যান্ডিংটা সুভাষের জন্য হয়েছে, সুভাষ আগের থেকে আমাকে নিয়ে গিয়ে ওর সাথে মিশিয়েছে, তাই কাজটা অনেক সহজ হয়ে গেছে। কারণ আপনাদেরই স্ক্রিনিং আছে। সো আমি মূলত ডকুমেন্টারি বানাই এবং সেই সুবাদেই আমার 2017-18-তে আসামে যাব এবং আমি খুব কাছ থেকে দেখেছিলাম যে এনআরসির কারণে মানুষের নর্মাল জীবন, একদম সাধারণ মানুষ যারা, তাদের জীবন কীরকমভাবে তার দ্বারা প্রভাবিত হয়েছে। আমি অনেক লোকেদেরকে ইন্টারভিউ করেছি, অনেক বৃদ্ধ মহিলা যারা বাড়ির ডিটেনশন ক্যাম্প থেকে ফেরার পর পাগল হয়ে গেছেন, তারপর অনেকে ছাগল বিক্রি করে ওদেরকে কোর্টে যেতে হচ্ছে। তো আমাদের স্টোরিটা যেটা আমরা করেছি, যেহেতু ডকুমেন্টারি করছি না, তার জন্য আমরা সেটাকে একটা ড্রামাটিক ওয়েতেই করেছি এবং যতটা না পলিটিক্যাল কোনো ইস্যুর ব্যাপারে কিছুই বলা হয়নি, যেটা আমরা আপনাদের মধ্যে একজনের কোয়েশ্চেন ছিল। আমরা জাস্ট নিখুঁত একটা গ্রামের গল্প, যেখানে আমরা এই এনআরসির ভয়াবহতার ফলে মানুষের জীবন কীভাবে প্রভাবিত হচ্ছে, একটা সাধারণ মানুষ কীভাবে প্রভাবিত হচ্ছেন, সেই জিনিসটাকে যতটা স্বচ্ছভাবে তুলে ধরা যায় ততটাই স্বচ্ছভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ফিল্মটা অ্যাকচুয়ালি পুরোটাই রঙিন কালার ফিল্ম। এবার কিছু জায়গা মানে যেটা আমাদের হয়তো একটা পাস্ট সিকুয়েন্স দেখাতে গিয়ে সেই জায়গাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করেছি। এবার একটু যদি সিনেমাটোগ্রাফার যিনি, উনি যদি কিছু বলেন আপনার। অ্যাকচুয়ালি সুভাষিসদার নির্দেশনায় এই জিনিসটা করতে গিয়ে অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফি তো মানে ছবির মধ্যে দিয়ে গল্পটাকে তুলে ধরা, তো যেটা মানে বলেছেন এই যে ক্রাইসিসগুলো বিভিন্ন এই যেটা বললেন সুভাষদা, যে হচ্ছে সে মধ্যবিত্তই হোক বা সাধারণ গরিব মানুষই হোক, যেই মানুষই হোক না কেন, তাদের জীবনের যে ক্রাইসিসগুলো, সবচাইতে বড় কথা আমরা যে নগর জীবনে অভ্যস্ত, সেই নগর জীবনে আমরা সবসময় অতটা ক্লোজনেস, অতটা মানে হয়তো আমরা খুব ব্যস্ত জীবনযাপন করি আর কি। তো গ্রামীণ যে কালচার, গ্রামীণ যে জীবনযাপন, সেখানে অতটা হয়তো সেই ব্যস্ততা, বা আমি এই কথাটা ব্যবহার করা ঠিক হচ্ছে কিনা জানি না, যে লোক দেখানোর ব্যস্ততা সেটা নেই। প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা এক একজন আরেকজনের খবর রাখেন। এবার সেই চিত্রটা মানে তুলে ধরার সম্পূর্ণ রকম চেষ্টা করেছি, মানে জানি না কি আপনারা দেখবেন। এই হচ্ছে সিনেমাটোগ্রাফি রিলেটেড ব্যাপার। প্রথম যেটা বললেন সুভাষদা, প্রথম 4 দিন ছাড়াও পরের বছর প্রায় 1 বছর পরে গিয়ে আরও 2 দিন শ্যুট করা হয়েছিল, সবাইকে নিয়ে নয়, সমস্ত অভিনেতা ছিলেন না, শুধু গোপাল ছিল। তাদের আরও বেশ কিছু ইন্টেন্স শট আমাদের দরকার ছিল, সেটা শ্যুট করা হয়েছে। এছাড়াও উনি জিজ্ঞেস করছিলেন যে হচ্ছে কালার রিলেটেড একটা ব্যাপার। আমরা হচ্ছে এই যে গল্পটার বিশেষ গভীরে যাব না, তবে হচ্ছে সুভাষদা যেটা বললেন, গল্পটা আস্তে আস্তে ভাঙে। অ্যাকচুয়ালি মানে গল্পটা শুরুতে কোনোভাবেই দেখে বোঝা যাবে না যে এটা এনআরসি রিলেটেড ব্যাপার কিনা, বা এটা মানে কি বলবো, এখানে কোনো দুঃখের কোনো ওইরকম কোনো ব্যাপার আসছে কিনা। প্রথম অবস্থায় দেখে হয়তো মনে হতে পারে এটা একটা মানে এমনি ভালো একটা গ্রাম্য একটা ছবি দেখছি। তো এইভাবে যে মানে গল্পটা আস্তে আস্তে যে ওদের জীবনযাত্রাটা ভাঙে, সেটাও আমরা মানে নট অনলি ছবির মাধ্যমে বা সিনেমাটোগ্রাফির মাধ্যমে, এটা কালারের মাধ্যমেও তুলে ধরার চেষ্টা করেছি।
তো এই হচ্ছে মানে টেকনিক্যাল, আমি মানে টেকনিক্যাল হেড, তো মানে আমি তো এই দুটো জিনিস মেইনলি হচ্ছে আমি ফোকাস করার চেষ্টা করেছি এই কাজের মধ্যে। আর বাকিটা তারা যা বলেছেন চেষ্টা করেছি। দ্যাটস ইট, থ্যাংক ইউ।